শীত প্রায় চলে যাওয়ার মুখে, তবু একটা শীতের গল্প বলা যাক। শীত মানেই তো সার্কাস, আর সার্কাস মানেই তো নানান রকমের চমক। আগে তো হাতি, ঘোড়া, বাঘ, সিংহকে নিয়ে পড়তো সার্কাসের তাঁবু। এখন জন্তু জানোয়ার সার্কাসে নিষিদ্ধ। গত কয়েক বছর ধরেই সার্কাস শিল্পে মন্দা চলছে, কার্যত মন্দা চলছে। বাঘ, সিংহ নিষিদ্ধ হওয়ার পর একদল মানুষ তো সার্কাস থেকে মুখই ঘুরিয়ে দিয়েছেন। অথচ অনেকে শুনলে অবাক হবেন, একসময় জন্তু জানোয়ার ছাড়াও বাঙালি সার্কাস গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিল। রুশদের মতো তখন বাঙালি সার্কাসেরও তাঁবু পড়ত সিঙ্গাপুর রেঙ্গুনে। সেই সার্কাসের এক নায়কের নাম হলো ভীম ভবানী। বয়স তখন 14 বা 13। ম্যালেরিয়া থাবা বসালো বিডন স্ট্রিটের জনৈক উপেন্দ্রমোহন, মতান্তরে উপেন্দ্রনাথ সাহার নবম সন্তানের মধ্যে পঞ্চম পুত্রের শরীরে। ভবেন্দ্রমোহন ওরফে ভবানীর শরীরে আর কিছুই থাকলো না, কোনো মতে সেরে উঠল সে, কিন্তু শরীরটা ভেঙেই গেল। একদিন শীর্ণকায় ভবানীকে পেয়ে বেদম মার মারলেন পাড়ারই এক ছেলে। ব্যাপারটা ইজ্জতে লেগে গেল ভবানীর। শরীর ঠিক করতে ভবেন্দ্রমোহন হাজির হলেন কুস্তির আখড়ায়। কলকাতায় তখন কুস্তির বেশ চল। ভবেন্দ্রমোহনও বালক অবস্থায় কুস্তি চর্চা করতেন সিমলা পাড়ায় অতীন্দ্রকৃষ্ণ বসু মানে ক্ষুদিবাবুর আখড়ায়। কিন্তু ম্যালেরিয়ার পর দর্জিপাড়ার কুস্তিগির খেতু গুহর আখড়ায় তার যাতায়াত শুরু। অল্পদিনে শরীর তো সারলই, ভবানী হয়ে উঠলেন বাঘা কুস্তিগির। আসলে খেতুবাবুর আখড়া ছিল সেকালের ভারত বিখ্যাত কুস্তিগিরদের ঠেক। তাঁদের সঙ্গে ওঠা বসাই বোধহয় ভবানীর কাছে আশীর্বাদ হয়ে উঠল। অল্প দিনের মধ্যে সকলের নজর কেড়ে ফেললেন তিনি। একবার স্বদেশী মেলায় খেলা দেখানোর সময় তার নামকরণটা করে দিলেন রসরাজ অমৃতলাল বসু। মহাভারতের ভীম এমনই একজন বীর ছিলেন। তুমি দেখিতেছি কলিকালের ভীম, আজ হইতে আর তুমি তো শুধু ভবানী নহ, তুমি ভীম ভবানী। সেই থেকেই ভবেন্দ্রমোহন হয়ে উঠলেন ভীম ভবানী। ভবেন্দ্রমোহনের যখন 19 বছর বয়স, সে সময় ভারত বিখ্যাত প্রফেসর রামমূর্তি নাইডু তার সার্কাসের দল নিয়ে কলকাতায় এলেন। ভবেন্দ্রর খেলা দেখে তাকে চোখে লেগে গেল প্রফেসর নাইডুর। ঘটনাক্রমে ভবেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তাকে সার্কাস দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন। মায়ের সম্মতি পাওয়া যাবে না বুঝে ভবেন্দ্র এক মাঝরাতে বাড়ি থেকে পালালেন। সার্কাস দলের সঙ্গে এরপর সোজা রেঙ্গুন, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে জাভায়। সেখানে এক পর্তুগিজ কুস্তিগিরকে মাত্র 3 মিনিটের মধ্যেই কুপকাত করলেন ভীম ভবানী। রামমূর্তির সার্কাসে বেশি দিন থাকেননি ভীম ভবানী। কলকাতায় ফিরে তিনি যোগ দেন প্রফেসর বোসের সার্কাসে। সেখান থেকে প্রফেসর বসাকের বিশ্ববিখ্যাত হিপোড্রম সার্কাসে। এখানে তিনি নিজের মনের মতো খেলা দেখানোর সুযোগ পেলেন। ভীম ভবানীর খেলাগুলি শুনবেন। ভীম ভবানীর খেলা নিয়ে কিন্তু সে কলকাতায় আলোচনা কম ছিল না। অনেকেই বলেন তার খেলাগুলি ছিল যেমন অভিনব তেমনই বিস্ময়কর। যেমন একটি সিমেন্টের পিপের মধ্যে কয়েকজন লোককে বসিয়ে পিপেটিকে দাঁতে কামড়ে শূন্যে তুলে তিনি ঘোরাতে পারতেন। লোহার শিকল দিয়ে তাকে যদি আষ্টে পৃষ্ঠে বাঁধা হতো, তাহলে শরীরের পেশির চাপে সেগুলি তিনি ভেঙে ফেলতেন। একটি খেলায় তিনি দুহাতে দুটি মোটর গাড়িকে আটকে রাখতেন। ভারোত্তোলনের খেলায় 5 মণ ওজনের বারবেল তুলতেন অনায়াসেই। এছাড়াও বুকের ওপর হাতি তোলা তো ছিলই। বুকের ওপর রাখা কাঠের পাটাতনের ওপর দিয়ে হাতিটিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া শুধু নয়, দুঃসাহসী ভবেন্দ্র হাতিকে বুকের ঠিক মাঝ বরাবর 1 মিনিট দাঁড় করিয়ে রাখতেন। এরপর দেশে ফিরে ভবেন্দ্রমোহন কিছুকাল এককভাবে বিভিন্ন অঞ্চলে কিছু খেলা দেখালেন। এর মধ্যে রয়েছে ভরতপুরের মহারাজের দরবার। সেখানে রাজার অনুরোধে একসঙ্গে 3টি মোটর গাড়িকে আটকে রেখেছিলেন তিনি। ভবানীর নাম শুনে তাকে ডেকে পাঠালেন মুর্শিদাবাদের নবাব। সেখানে বুনো হাতিকে বুকের ওপর তুলে দিলেন ভবেন্দ্রমোহন। আমেরিকা যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন ভীম ভবানী। তখনই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। আর এই নিউমোনিয়ায় তাকে কেড়ে নিল মাত্র 33 বছর বয়সে। সালটা 1922। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে তো হাজির।
আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।